নমস্কার, শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বাঁচতে পারে না যে, কেউ বিকিয়া আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। আসলে সত্যের জায়গাটাকে আমাদের মেনে নিতে হবে এবং সত্যকে আমাদের গ্রহণ করতে হবে। সেই কারণেই যা যে জায়গাতে আমরা দেখব যে মিথ্যার অস্তিত্ব আছে, সেই জায়গা থেকে আমরা নিশ্চয়ই নিজেদেরকে সরিয়ে আনবো এবং আমাদের পথ চলার সময়ে আমাদেরকে বুঝে নিতে হবে যে ঠিক কোন জায়গাতে সত্যের বসবাস এবং কোন জায়গাতে অসত্য বা মিথ্যার বসবাস আছে। আর সে কথা বলতে গিয়েই বলতে হয় জ্যোতিষ অর্ণব গৌরবের কথা। কারণ তিনি একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, যিনি সত্যকে নিয়ে চলেন, মানে সত্যকে আদর্শ করে এগিয়ে চলেছেন এবং তাই তার কথার মধ্যে আমরা খুঁজে পাই সেই যুক্তি, আমরা খুঁজে পাই সেই কারণগুলো যার জন্য আমরা জ্যোতিষ শাস্ত্রকে বিশ্বাস করতে বাধ্য। এবং এতদিন আমাদেরকে যারা যারা ভুলভাল বুঝিয়েছিলেন সেই জায়গাগুলো হয়তো এই অনুষ্ঠান দেখলে আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে যে জ্যোতিষশাস্ত্রের প্রেডিকশান এবং প্রেডিকশান ছাড়াও আরেকটা পার্ট যেটা আছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রেমেডি বা প্রতিকার। সেক্ষেত্রে আমাদের কোন সত্যের পথ অবলম্বন করতে হবে বা কিভাবে আমরা এগিয়ে গেলে জ্যোতিষশাস্ত্রের সাথে আমাদের জীবনের সফলতাকে প্রতিষ্ঠা করতে পারবো। আসুন সেই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। আজকের টপিকটা কিন্তু একটু ইন্টারেস্টিং টপিক, কারণ আমাদের ভালো থাকা খারাপ থাকা বিভিন্ন কিছু কিন্তু আমাদের ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে আমাদের এই প্রতিকার বা ঠিকঠাক বিচার এই জিনিসটার ওপর। তো সেই প্রতিকার করেও আমরা ফল পাই না অনেক ক্ষেত্রে। অনেকে আমার কাছে আসে যে বিভিন্ন রত্ন পড়ে আছে, বিভিন্ন কবচ পড়ে আছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তারা যে কারণে গেছে সেই ফল পাচ্ছে না। তো আজকে সেই কারণগুলো নিয়ে আলোচনা করবো যে রত্ন বা কিছু ধারণ করে যে কী কী জিনিস মেনে চলা উচিত, কোন কোন দিনে পড়া উচিত, কী কী তিথি। এছাড়া শোধনের ব্যাপারগুলো থাকে যে একটা রত্ন যে আমি পরবো সেটা অ্যাক্টিভেট করা বলতে গেলে, বিশেষ করে বলতে গেলে যে সেটা যে কাজ করবে। হঠাৎ করে কিনে পরে নিলাম একটা, তাহলে কিন্তু হবে না। আমাকে সেটাকে শোধন করে তার নামগোত্র দিয়ে সেটাকে অ্যাক্টিভেট বা জাগ্রত করতে হয়, তবে গিয়ে কিন্তু সেটা আমার জন্য কাজ করবে। তো সেই জিনিসগুলো নিয়ে আজকে আলোচনা, শুনতে থাকুন। আপনারাও কিন্তু এই ধরনের ভুল বিভিন্ন ক্ষেত্রে করেন, তো সেই ভুলগুলোর জন্যই কিন্তু আপনারা সঠিক ফলগুলো পাচ্ছেন না। তো কী সেই ভুল, এই প্রোগ্রামটা দেখলে আজকে আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে যে কী কী ভুলগুলো করছেন। এবং অনেক অ্যাস্ট্রোলজারও আছে যারাও কিন্তু এই জিনিসগুলো নিয়ে এত আলোচনা করে না, সেই কারণেই আপনাদের ভুলটা হয়। কারণ আপনাদের তো জানা সম্ভব নয় সব কিছু, যে একটা রেমেডি আপনারা ধরুন একটা কারো কাছে বিশ্বাস করে ভরসা করে করাতে গেছেন, এবার সে যদি আপনাকে গাইড ঠিক করে না করে, সেটার ব্যবহারের ঠিকমতো নিয়ম যদি না বলে। আমার ধরুন একটা মাথায় মাখার কিছু একটা জিনিস, সেটা যদি আমি মুখে মাখি, না জেনে মাখবো, আমাকে যদি ডিরেকশন না দিয়ে দেয় বা গাইড না করে দেয়, আমি জানলাম না জিনিসটা সেটা কোথায় ইউজ করার জিনিস, কোথায় ইউজ করছি আমি, তাহলে সেক্ষেত্রে কি ফল পাবো? ফল পাবো না। কিংবা মুখের জিনিসটা, গায়ের জিনিসটা সেটা আমরা মাথায় মাখছি, তাহলেও সেই উল্টো ফল, তাতে ক্ষতি হবে বরঞ্চ। তো এইরকমই জিনিস কিন্তু আমাদের ডাক্তার বলুন বা অ্যাস্ট্রোলজার বলুন, তারা কিন্তু এই গাইডটা আপনাকে করবে যে একটা প্রতিকার বা রেমেডি আপনি কিভাবে ইউজ করবেন, তার নিয়মাবলী কী কী। অনেকে যেমন দেখি যে হঠাৎ করে একটা বলেছে যে সাতমুখী রুদ্রাক্ষপত্র পরে নিয়েছে, আমারই এক ক্লায়েন্ট, তাকে বলেছে সাতমুখী রুদ্রাক্ষ সে কিনে নিয়েছে। কিনে এবার জিজ্ঞেস করছে যে এটা আমি কি করব, আমাকে তো দিয়ে দিয়েছে, এবার পড়েছে, পরে দেখছে আরও অন্যরকম ফল আসছে, যেটা ভালো হওয়ার কথা ছিল তাতে ক্ষতি হচ্ছে। তার আগে কিন্তু ভালো ছিল, কিন্তু হঠাৎ করে সেটা সে কোথায় গেছে গিয়ে তাকে বলেছে এটা পড়ো, সে পড়ে নিয়েছে, তাতে প্রবলেম। তা আমাকে বুঝতে হবে যে সেই জিনিসটা আমার চলবে কি না, সেটার ব্যবহারের কি নিয়ম আছে,
সেটা যদি চলেও সেটার কিছু তো নিয়ম থাকবে, যেমন ওষুধের যেমন নিয়ম থাকে যে আমার এটা খাবারের আগে খেতে হবে কি খাবারের পরে খেতে হবে, কি আমার রাতে শোয়ার আগে খাবো কি সকালে খালি পেটে খাবো, তো এরকম নিয়ম থাকে। সেটা যদি সেই টাইমে ঠিকমতো করে না ফলো করা হয় তাহলে সেই ওষুধের কিন্তু ফল আমরা ঠিকমতো পাবো না। তা সেই রকমই কিন্তু প্রতিকারও কিন্তু সেই একই রকমই ব্যাপার, তারও কিন্তু দিনক্ষণ আছে, শোধন আছে। অনেকে যেমন দেখবেন যে কোনো একটা স্টোন কিনে আমাকে অনেকে ফোন করে যে আমি এই স্টোনটা কিনেছি দাদা, এই স্টোনটা আমি আমার পুরোহিতকে দিয়ে কি ব্রাহ্মণকে দিয়ে শোধন করে দিয়েছি। সে কী করছে, ওই পঞ্চগব্য দিয়ে শোধন করছে, কিংবা ধরুন দুধ জল যা যা আছে এই নর্মাল এই দিয়ে শোধন করে দিচ্ছে। কিন্তু আপনি কি জানেন যে প্রত্যেকটা স্টোনের আলাদা আলাদা কিছু স্পেশাল জিনিস আছে যেগুলো দিয়ে সেগুলো শোধন করতে হয়? সেটা কিন্তু কোনো ব্রাহ্মণ বা পুরোহিতের ক্ষেত্রে কিন্তু সবসময় জানা সম্ভব নয়। যেই কারণেই কিন্তু সেই শোধনটা কোনো কার্যকরী হয় না, কোনো ফলই দেয় না, উল্টে ক্ষতি হয়। আবার কোন ধাতু দিয়ে আমি সেই স্টোনটা পরবো বা কোন কবচটা পরবো সেটাও কিন্তু ম্যাটার করে। যেমন ধরুন কেউ যদি গোমেদের সঙ্গে সোনা, অর্থাৎ সোনা দিয়ে যদি গোমেদ পরে কেউ, এক্ষেত্রে মানে এটা কিন্তু একটা গুরুচণ্ডাল দোষের সমান দোষ তৈরি করে। এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে যে আমার যে কোনো জিনিসের সঙ্গে যে কোনো কিছু পরা চলে না। মুক্ত যেমন রূপতে সব থেকে শুভ, সেটা সব থেকে ভালো কাজ করে মুক্ত রূপতে। তো এই জিনিসগুলো না জানলে কী হবে, আমি ভুল করব আর সেই ভুলের মাসুল আমাকেই গুনতে হবে। তো এই ভুলগুলো যাতে না হয় তাই নিয়ে আজকে প্রোগ্রাম, পুরো ডিটেলসে আজকে মোটামুটি আলোচনা করবো যতটা সম্ভব। তো সেগুলো শুনুন এবং সেগুলো মেনে চলুন, তাহলে আপনাদের প্রতিকার ঠিকমতো ফল দেবে। এবং দেখুন আপনার অ্যাস্ট্রোলজাররা এইরকমভাবে আপনাকে গাইড করছে নাকি, তবেই জানবেন যে সে ঠিকমতো জানে জিনিসটা। নাহলে কিন্তু ভুল। অনেকে যেমন এই যে মহামৃত্যুঞ্জয় কবচ কিন্তু দিয়েছে, তাকে লাল কাটা পরিয়েছে। লাল কাটা মহামৃত্যুঞ্জয় কবচ খুব একটা পড়া উচিত নয়, তাতে ফল ভালো দেয় না। কারণ মহামৃত্যুঞ্জয় করাই হয় শনি আর রাহুর জন্য। তো সেই শনি রাহুর মানে সব থেকে শুভ রং হচ্ছে নীল বা কালো রং। নীল রং পাওয়া না গেলে কালো রং। তাহলে তার যেটা সব থেকে ভালো শুভ রং তাতেই তো সে ভালো কাজ করবে, নাকি আমি উল্টো রং দিলে সেটা কাজ করবে, তাতে ক্ষতি বাড়িয়ে দেবে। মহামৃত্যুঞ্জয় যদি লাল কাটাকেও পরে তাতে তার অ্যাক্সিডেন্ট ফাঁড়ার জোগাড়ও বেড়ে যাবে, যে কারণে পড়া সেই কাজটাই করবে না। তাহলে এই জিনিসগুলো আমাকে খেয়াল রাখতে হবে। আর এগুলো কে গাইড করবে? আপনাকে একজন ভালো অ্যাস্ট্রোলজারই গাইড করতে পারবে। যদি এগুলো বলছে বা এগুলো নিয়ে আলোচনা করছে তাহলে বুঝবেন যে হ্যাঁ ঠিক আছে। কারণ নাহলে শুধু প্রতিকার করে নিলেই হবে না, সে প্রতিকারের নিয়ম থাকে। আমি যেমন প্রত্যেকটা আমার ক্লায়েন্টদের তারা জানে, তাদেরকে আমি কিন্তু একদম লিখে দিই যে সেই প্রতিকারটা সে কীভাবে পড়বে, কীভাবে ধারণ করবে, কী কী নিয়ম, সমস্ত কিছু, যাতে তাদের ভুল না হয়। আমি বারবার বলে দিই যে পড়ার আগে দরকার হলে, কনফিউশন হলে আমাকে জেনে নেবেন, জেনে নিয়ে করবেন, নিজের থেকে কিছু করতে যাবেন না, যাতে সেই কবচটা ঠিকমতো কাজ করে এবং ভালো ফল পান। তো এই জিনিসগুলো কিন্তু দেখবেন যে হচ্ছে নাকি, যদি না হয় তাহলে হবে না। যেমন মানে গোমেদকে যদি মানে শোধন করতে হয় তাহলে ত্রিফলার জল লাগে, জানেন কি? জানেন না? তাহলে সেক্ষেত্রে এই ত্রিফলার জল যদি না দিয়ে করা হয় সেই গোমেদ আপনার কোনোভাবেই ভালো কাজ করবে না, এটা খেয়াল রাখতে হবে। তো সেরকমভাবেই কিন্তু অনেক কিছু জিনিস এখানে কিন্তু রয়েছে। যেমন রত্নের অনেক ভাগ আছে। আমি তো ফার্স্ট প্রেফার করি অবশ্যই যজ্ঞ বা কবচের ব্যাপারটা, এবার তারপরেও অনেকে রত্নের দিকে আগ্রহী হয়, সেক্ষেত্রে সেগুলোরও অবশ্যই কিছু আছে। দেখুন কিছু জিনিস আছে যেগুলোর রত্ন বা দিয়ে হয় না, সেগুলো একমাত্র যজ্ঞ বা কবচের মাধ্যমে করা সম্ভব। যেমন কেউ মহামৃত্যুঞ্জয় যদি কেউ বলে, যদি স্টোন নেন তাতে কাজ হবে না। অনেকে বলতে পারে যে আপনি এটা স্টোন নিন, মহামৃত্যুঞ্জয়ের জন্য হয়তো নীলা গোমেদ বলে দিল, কিন্তু আপনি কি জানেন যে সেটা কিন্তু মহামৃত্যুঞ্জয়ের কাজ করবে না। মহামৃত্যুঞ্জয় একমাত্র প্রতিকার কিন্তু ওই যজ্ঞের মাধ্যমে, যজ্ঞের ভস্য দিয়ে কবচ বানিয়ে দেওয়া, যেটা ছাড়া কিন্তু মানে কোনোভাবেই মহামৃত্যুঞ্জয় আপনার কাজ করার কথা নয়। বেশ, মানে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ একটা সেপারেট যজ্ঞ আছে। হ্যাঁ, মানে সব কিছুর যে আমার স্টোন হবে সেটা সম্ভব নয়। ডাক্তারি ক্ষেত্রেও দেখবেন অনেক কিছু, যেমন ওষুধের ক্ষেত্রে যেটা বলছিলাম, কোনো ওষুধ হয়তো ট্যাবলেট ফর্মে দিতে হচ্ছে, কোনোটা হয়তো ইঞ্জেকশন ফর্মে দিতে হচ্ছে, বা কোনোটা হয়তো মানে ডাস্ট ফর্মেও দিচ্ছে। তো এক একটা জিনিসের এক এক রকমভাবে এফেক্টিভ ব্যাপারটা কাজ করে বেশি, সেটা সেই ফর্মে বেশি এফেক্টিভ। তো আমাকেও প্রতিকারের ক্ষেত্রে সেই ফর্মটাকে ধরতে হবে, যাতে আমার কোন জিনিসটা কিভাবে করলে বেশি এফেক্টিভ হবে, সেটা হলে তবেই একমাত্র সেটা প্রতিকার সম্ভব। না হলে কিন্তু সেই প্রতিকারের কোনো মূল্য নেই, মানে কোনো ভ্যালুই দেবে না। যে কারণে করা সেই কারণটাই সেখানে কাজ করবে না, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে এবার চলে আসি
যে যেমন অনেকে রত্ন পড়ে, এই রত্নের কী কী জিনিস ফার্স্ট দেখা উচিত। রত্নের মধ্যে মানে 5 রকমের দোষ হয়, ঠিক আছে। এক যেমন গৌর বা গৌর, ত্রাস, বিন্দু এবং জলগর্ত, এই 5 রকমের জিনিস কিন্তু বলা হয়। এই গৌর যেটা বললাম, সেক্ষেত্রে যদি কোনো স্টোনের মধ্যে কোনো ফ্যাকাশে জায়গা বা কোনো জায়গা ফেড হয়ে যায়, হালকা রং হয়ে যায়, বা সাদা রংটা বেশি ছড়িয়ে যায়, সেখানে সাদা কোনো স্পট তৈরি হয়, তাহলে এইগুলো কিন্তু গৌর যে দোষ সেটা তৈরি হয়। এবার এই দোষ, গৌর যে রংটা, যে ফ্যাকাশে রংটা, সেটা যদি বেশি করে থাকে তাহলে তখন সেটা ত্রাস হয়ে যায়, তাহলে সেটা কিন্তু খারাপ। এবার দেখুন অনেক ক্ষেত্রে কোনো ডট তৈরি হয়েছে উপরে হয়তো কোনো জায়গায় স্টোনের মধ্যে, সেটা কিন্তু বিন্দু বিন্দু দোষ, সেটাও কিন্তু সেই স্টোনও কিন্তু ভালো কাজ করবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হবে। বা আপনি যদি দেখেন কোনো রেখা দেখতে পাচ্ছেন সেখানে ভেতরে বা কিছু, সেটাও কিন্তু এক ধরনের দোষ, সেক্ষেত্রেও কিন্তু স্টোন আপনার উল্টো ফল দেবে। এবং আর একটা যেটা বললাম যে জলগর্ত, জলগর্ত বা মানে জিনিসটাকে অ্যাকচুয়ালি বাবেল যেটাকে বলা হয়, যে স্টোনের ভেতরে অনেক সময় দেখা যায় যে বাবেল ফর্ম হয়ে আছে, সেই ক্ষেত্রেও কিন্তু স্টোনটা কিন্তু অশুদ্ধ বা সেই স্টোনটা কিন্তু ফল ঠিকমতো দেবে না। তো ফার্স্ট একটা স্টোন কিনতে গেলে বা নিতে গেলে এই জিনিসগুলো দেখুন, এই জিনিসগুলো দেখে তবেই সেই স্টোনটাকে বাছুন। তারপরে কি দেখবেন, এই স্টোনের কিন্তু অনেক রকম ভাগ হয়। যেমন হয় ফার্স্ট মহারত্ন, যেটাকে বলে এক একটা গ্রহের জন্য মহারত্ন থাকে, তারপরে আসে রত্ন। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস অনুযায়ী বা টাকা অনুযায়ী কিন্তু জিনিসগুলো হয়, বা কোয়ালিটি অনুযায়ী, ফলাফল অনুযায়ী। মহারত্নের কাজ হচ্ছে সব থেকে বেশি দেয়, তারপরে আসে রত্ন, মহারত্নের পরে রত্ন যেই এলো, তারপরে যেখানে আসে সেখানে হচ্ছে উপরত্ন, সেই উপরত্ন হচ্ছে আর একটু কম ফল দেবে। সেই উপরত্নের পরে আসবে কি বিভিন্ন গুণ সম্পন্ন রত্ন, যেগুলো আরও খুবই কম ফল দেবে। তো এইরকমভাবে হয়, সবার প্রথমে মহারত্ন বা রত্নের দিকেই যাওয়া উচিত যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে কিন্তু সেটাই ভালো ফল পাবেন, না হলে কিন্তু পাবেন না। এছাড়া তো কবচ বা ইয়ে রয়েছে, এবার এই কবচেও বিভিন্ন রকম ইয়ে থাকে, যে কোন কবচে কিভাবে করা উচিত। কবচের শেপ বলুন, কবচের সাইজ বলুন, বা কবচের কী ধরনের ছবি বা আঁকা ইয়ে থাকবে, সেই জিনিসগুলো কিন্তু ম্যাটার করে। কি মেটাল দিয়ে হবে, কী ধরনের জিনিস দিয়ে করা উচিত, এগুলোও কিন্তু ব্যাপার থাকে, যে কী ধরনের মানে কবচ, সেটা কী ধরনের পড়লে আমার ভালো ফল দেবে সব থেকে, এই জিনিসগুলো কিন্তু মানে দেখতে হয়। তো এইগুলো যদি দেখা হয় তাহলে কিন্তু আপনার সেই জিনিসটা অনেকটা ভালো ফল দেবে। যেমন এবার আসি যে ধরুন এই যে স্টোন যেগুলো পড়ছেন, সেক্ষেত্রে স্টোনগুলো পড়ার ক্ষেত্রে কি কোনো দিন আছে স্পেশাল? অবশ্যই আছে। কি আছে? যেমন ধরুন কেউ রবির জন্য প্রতিকার, যদি কেউ চুনি পড়ে, সেই চুনির কি আছে, রবিবার দিন দেখে পড়তে হবে, সেটা সপ্তমী তিথি হলে সব থেকে ভালো, অথবা সংক্রান্তি হলে খুবই ভালো, ঠিক আছে। সেই দিনটা যদি পড়া যায় তাহলে কিন্তু এই চুনির পূর্ণ ফল আপনি পাবেন। সেকেন্ড আছে মুক্ত, মুক্ত যদি পড়েন কেউ, শুক্লপক্ষে সোমবার করে পড়তে হবে, যেন বারবেলা না পড়ে, সেটা দেখে নিতে হবে পঞ্জিকা থেকে। শুক্লপক্ষের সোমবার খুব শুভ তিথি, শুভ দিন মুক্ত পড়ার জন্য। প্রবাল, প্রবাল যদি পড়েন মঙ্গলবার দিনে পড়তে পারেন, অবশ্যই প্রাতঃকালে পড়তে হবে, ভোরের দিকে পড়তে হবে, তাহলে কিন্তু ভালো কাজ দেবে প্রবাল, যে মঙ্গলের যে প্রতিকার সেটা। পান্না, পান্না যদি করেন কি করবেন, বুধবার দিন পড়তে হবে, অবশ্যই দুপুর 12টার মধ্যে করতে হবে সেটা, এবং যদি বারবেলা পড়ে সেগুলো কিন্তু বাদ দিয়ে পড়তে হবে, সেই সময়গুলোকে কিন্তু আপনাকে দেখে নিতে হবে, সেই সময়টা বাদ দিয়ে আপনাকে করতে হবে। পোখরাজ, পোখরাজ যদি পড়েন বৃহস্পতিবার আপনার পড়া ভালো সেটা, এবং সেটা হচ্ছে ওই সূর্যোদয় থেকে মোটামুটি সকাল 10টা-11টার মধ্যে পড়ে নেওয়া ভালো, সেখানেও অবশ্যই ওই বারবেলা দেখে নেওয়া উচিত যে আসছে নাকি বা পড়ছে নাকি, সেগুলো না হলেই ভালো হয়। এবং এটাও শুক্লপক্ষে করতে পারলে বেশি ভালো হয় বৃহস্পতিরটা, পোখরাজটা। হিরে, হিরে যদি পড়েন সেক্ষেত্রে এটাও শুক্রবার দিন গোধূলি সময়ে পড়া কিন্তু খুব ভালো, এই ক্ষেত্রে কিন্তু খুব শুভ কাজ দেয়, এবং এটাও কিন্তু শুক্লপক্ষে পড়া খুব ভালো। নীরা, নীরা কিন্তু অমাবস্যার মানে সময়, মধ্যকাল যেটাকে বলা হয়, মানে অমাবস্যা কখন পড়ছে আর কখন শেষ হচ্ছে তার মাঝামাঝি সময়, যে সময়টা থাকে সেই রকম সময়টাই পড়া সব থেকে ভালো অমাবস্যার দিনে, এবং সেটা যদি শনিবার হয় তাহলে তো আরও শুভ। তো এইগুলো কিন্তু দেখতে হবে। গোমেদ, গোমেদ হচ্ছে অমাবস্যার শেষ ভাগে, অমাবস্যার শেষের দিকে 4 ঘন্টার মধ্যে পড়তে হবে, এটা কিন্তু গোমেদ পড়ার নিয়ম।
ক্যাটসাই কখন পড়বো? কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথির শেষ ভাগ, শেষের 3 ঘন্টার মধ্যে পড়তে হবে, তবে গিয়ে কিন্তু এই ক্যাটসাইয়ের পূর্ণ ফল আমরা পাবো। তো এই জিনিসগুলো কি আপনাকে বলা হয়েছে আপনি যখন পড়েছেন? আমার তো মনে হয় না বলা হয়েছে আপনাদেরকে, কারণ এইভাবে বলে দিলে আপনি সেই জিনিসটা কিন্তু সেইভাবে পড়তেন এবং সেটার ফলও ঠিকমতো পেতেন। এই কারণেই কিন্তু ফলগুলো পাচ্ছেন না, যে প্রতিকার হচ্ছে সেই প্রতিকারও ভুলভাল কাজ করছে। এটা শুধু স্টোনের ক্ষেত্রে নয়, এটা কবচের ক্ষেত্রেও কিন্তু এরকম কিছু নিয়ম থাকে, সেগুলো কিন্তু দেখে করতে হয়। আমি ওই জন্য আমার ক্লায়েন্টদের বলে দিই যে এই টাইমের মধ্যে পড়বেন, এই সময়ের মধ্যে। আমি তাদের পঞ্জিকা দেখেই একদম তাদের জন্য কোনটা শুভ সময়, শুভ দিন দেখে কিন্তু আমি তাদেরকে গাইড করি সেই দিনে তাদের পড়ার জন্য, যাতে তারা সেই জিনিসটার ফল পায় এবং তারা ফলও পায় সেই জিনিসটা থেকে। সেই কারণেই তো তারা বলে যে আপনার মতো এইভাবে কেউ বলে দেয়নি। তো এবার এগুলো তো বলা উচিত, আমাদের মতো অ্যাস্ট্রোলজারদের তো বলা উচিত জিনিসগুলো, কারণ আমরা আপনাদেরকে গাইড করছি বা আপনারা ভরসা করে আমার কাছে আসছেন, তাহলে আপনাদেরকে সঠিক পথ দেখানো বা সঠিক জিনিসগুলো বলা সেটা তো আমার কর্তব্য। তো সেগুলো না বললে তো আমার ফলে ঠিকমতো পাবেন না। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এরপরে আরও কিছু জিনিস আছে, যেমন ধরুন কোন আঙুলে পরবেন সেগুলো ম্যাটার করে। অনেকে দেখা যায় যে ভুল আঙুলে অনেক কিছু পরে আছে। যেমন দেখা যাচ্ছে আমি একজনকে দেখছি যে তামার আংটি পরেছে, সে মাঝের আঙুলে পরে বসে আছে, কিংবা লোহার আংটি পরেছে, সেই অনামিকায় পরে বসে আছে। তাহলে এগুলো তো ভুল করলে চলবে না, এই জিনিসটা আমাকে বুঝতে হবে, কারণ এই এক একটা আঙুল কিন্তু আমাদের এক একটা গ্রহের নির্দেশ করে। তাহলে সেই অনুযায়ী কিন্তু আমার প্রতিকারগুলো পড়া উচিত, বা সেটার জন্য যেটা উচিত সেই জিনিসটা ধারণ করা উচিত। এবং এই ধরনের স্টোন যারা নিতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু এরকম বিভিন্ন ধাতু আছে যেগুলো কিন্তু পড়লে কিছুটা হলেও কাজ দেয়। যেমন রূপো চন্দ্রের জন্য খুব ভালো কাজ দেয়, বুধের জন্য যেমন পিতল বা প্লাটিনাম খুব ভালো কাজ দেয়, এছাড়া কাঁসার জিনিসও কিন্তু খুব ভালো কাজ দেয়। আবার এই যে বললেন জিনিসগুলো, এগুলোরও কিন্তু আবার একটা নিয়ম আছে যে সব কিছু আঙুলে বা বাজুতে পড়লেই হয় না। যেমন সীসা যদি কেউ পরে, শনির জন্য অনেক সময় পরে সীসা, তো সেই সীসা যদি পরে সেটা কিন্তু জালকাঠি ফর্মে বা ইয়েতে পরে উচিত, সেটা কিন্তু আঙুলে বা বাজুতে পড়লে সেরমভাবে ভালো কাজ দেয় না। তো সেক্ষেত্রে এগুলো বোঝা উচিত যে কোনটা কিভাবে পড়লে ভালো দেবে। রাহুর জন্য যেমন লোহা বা দস্তার কিছু জিনিস পড়তে পারেন। এবার এদের দিন আছে, কোন দিন কোন বারে পড়বেন, যেগুলো বললাম একটু আগে। তো এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে। মঙ্গলের জন্য যেমন তামা পড়ে, রবির জন্যও তামা পড়ে, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে আমার কিসের জন্য কি পড়বো। তারপরে এই যে শোধন করার সময় অনেক অনেক কিছু ভুল করে, যেমন ধরুন যে গোরচনা যেটাকে বলা হয়, এখানে কি করা হয় যে গরুর গোমূত্র যেটা, ওটাকে দিয়ে অনেক সময় করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেই জিনিসটা নয়। গোরচনা বলতে কিন্তু এক ধরনের গরুর মাথার ভেতরে এক ধরনের কিন্তু কেমিক্যালস যেটাকে বলা হয় একটা ফর্ম হয়, সেই জিনিসটা কিন্তু গোরচনা বলা হয়। সেই গোরচনা গরুর পিত্ত থেকে অনেক সময় তৈরি হয়, আর মাথার ভেতরে অনেক সময় বিশেষ কোনো নক্ষত্র বা তিথি এলে সেই সময় তৈরি হয়। সেইগুলো দিয়েই কিন্তু শোধনটা করা উচিত, নাহলে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো, তারপরে যে ধরুন শোধন করছেন, এই যে শোধন করার পরে যে ডুবিয়ে রাখছেন ধরুন একটা স্টোনকে, এই শোধনের যে পদার্থটা বা যে লিকুইডটা যেটার মধ্যে আপনি ডুবিয়ে রাখছেন, সেটারও কিন্তু নিয়ম আছে। 3 ঘন্টা ডুবিয়ে রাখতে হয়। আপনারা কি করেন না? 3 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে, এবং সেই শোধন করার 21 দিন থেকে 41 দিনের মধ্যে জিনিসটা পড়তে হবে, তবে গিয়ে কিন্তু সেটা কাজ পাবেন, নাহলে কিন্তু হবে না। তো এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, নাহলে কিন্তু আপনার এই এগুলো করা কিন্তু পুরো বৃথা জিনিসগুলো। তো সেই রকমই কোন রত্ন কি দিয়ে শোধন করব সেটাও বুঝতে হবে। আপনারা যেমন বিভিন্ন সময় বিভিন্ন অসহ্য বাড়ি বা বাড়িতে আপনারা যান, বা কেউ শ্মশানে যেতে হয় অনেক ক্ষেত্রে, বা কবরস্থানে যেতে হচ্ছে, নানা রকম ঘটনা তো ঘটে আমাদের লাইফে, সবসময় তো একই রকম থাকে না। তো সেক্ষেত্রে কিছু কিছু সময় সেই কবচ বলুন, সেই রত্ন বলুন, সেগুলো শোধন করার ব্যাপার আসে। তো সেই শোধন করার ব্যাপারে রত্নের ক্ষেত্রে যেমন কিছু কিছু জিনিস বুঝতে হবে। যেমন চুনির জন্য কিন্তু লেবুর রস কিন্তু অবশ্যই দরকার, সেটাকে কিন্তু শোধন করার জন্য। বাকি যে জিনিস থাকবে, কিন্তু লেবুর রসটা অবশ্যই দিতে হবে। সেটা যদি না দেওয়া হয় সেই চুনির শোধন কিন্তু সম্পূর্ণ হলো না, তাতে কিন্তু সেই চুনি ঠিকমতোভাবে অ্যাক্টিভেটও হলো না বা জাগ্রত হলো না, যেটার জন্য কিন্তু আপনার কাজও কিন্তু পাবেন না, এটা বুঝতে হবে। মুক্তর ক্ষেত্রে যেমন জয়ন্তী পাতার রস, এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস মুক্ত শোধনের জন্য, বা আপনার নামগোত্র দিয়ে যখন মুক্তকে করা হবে তখন কিন্তু এই জিনিসটা দরকার। এবার এই যে জিনিসগুলো বলছি, এর মধ্যে কিন্তু
মানে 3 ঘন্টা জিনিসটাকে ডুবিয়ে রাখতে হবে, তবে গিয়ে কিন্তু সেই শোধন সম্পূর্ণ হবে, না হলে কিন্তু হবে না। এবং আপনার নাম গোত্র কীভাবে বলবেন সেগুলো কিন্তু ঠিকঠাক একটা নিয়ম আছে, কোন দিকে মুখ করে বলবেন, কিভাবে বসে, কোন বস্ত্র পরে, কী রঙের বস্ত্র পরবেন, সেগুলোরও কিন্তু একটা ব্যাপার থাকে, সেগুলো তারা মানে মেনে চলতে হবে। প্রবালের ক্ষেত্রে যেমন সাবান মিশ্রিত জল বা খর জল যেটাকে বলা হয় খার জল, সেই জিনিসটা কিন্তু একটা থাকবে, সেটা দিয়ে কিন্তু প্রবালের মানে শোধন সম্ভব। পান্নার ক্ষেত্রে গরুর দুধ কিন্তু অবশ্য মানে দেওয়া কর্তব্য, সেই জিনিসটা কিন্তু না দিলে কিন্তু মানে পান্নার কিন্তু শোধন সম্পূর্ণ হলো না। পোখরাজ এর ক্ষেত্রে কিন্তু মানে এক ধরনের শাক পাওয়া যায়, সেই শাকের কিন্তু জল মানে একটা গাছের আর কি, অ্যাকচুয়ালি শাক নয়, মানে গাছের একটা রস, সেই রসটা দিয়ে কিন্তু এটা করা সম্ভব, নাহলে কিন্তু হবে না। সেই গাছের রস সবসময় সব জায়গায় পাওয়া যায় না, সেগুলো মানে এগুলো কিছু জিনিস আছে যেগুলো দুষ্প্রাপ্য জিনিস, যেগুলো দিয়েই কিন্তু শোধনটা করে দিলে তবে কিন্তু আপনার সেই স্টোন ঠিকমতোভাবে কাজ করবে, নাহলে কিন্তু করবে না। হীরের ক্ষেত্রে যেমন কাঁটা নোটের রস, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। গোমেদের ক্ষেত্রে গোরচনা, কিন্তু গোরচনায় গোমূত্র নয়, কিন্তু বারবার বলছি তাতে কিন্তু মানে ভুল জিনিসটা কিন্তু ইন্টারপ্রেট হচ্ছে বা ভুল ব্যাখ্যা হচ্ছে, সেই জিনিসটা নয়। যেমন যজ্ঞের ক্ষেত্রে বিভিন্ন সময় দেখবেন শিয়াল সিংহী বলে এক ধরনের জিনিস হয়, সেটার আগে, কিংবা মানে মানে কৃষ্ণের চরণ বলা হয় জিনিসটাকে, মানে এক ধরনের গাছের ফল পাওয়া যায় যেটা কিন্তু কৃষ্ণের চরণের মতো দেখতে, খরমের মতো দেখতে। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু লাগে, যেগুলো দিয়েই কিন্তু সেই যজ্ঞ বলুন, এগুলো শোধন বলুন, এগুলো কিন্তু সম্ভব, নাহলে কিন্তু হবে না। এবার সেই যে মন্ত্র থাকে, সেই মন্ত্রটাও কিন্তু পাঠ করতে হবে, এগুলো কিন্তু পুরোহিত বা ব্রাহ্মণদের ক্ষেত্রে জানা সবসময় সম্ভব নয়। এবং এই করার যে শোধনটা হলো সেই তারপরে কিন্তু পড়তে পারবে না, তারপর 7 দিন মিনিমাম টাইম দিতে হবে, সেই 7 দিন থেকে 41 দিনের মধ্যে সেটা পড়তে পারবে। মানে প্রথম 7 দিন কিন্তু পড়লে হবে না, এই যে প্রথম দিন যেদিন শোধন হলো তারপর 7 দিন তাকে গ্যাপ দিতে হবে, সেই 7 দিন থেকে 41 দিনের মধ্যে তাকে একটা শুভ দিন দেখে সেটা পড়তে হবে, নাহলে কিন্তু হবে না, নাহলেই কিন্তু ভুল হবে। এরকম কবচেরও বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন রকম কবচ আমরা যেমন দিই, সরস্বতী কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, নৃসিংহ কবচ থাকে, কালিকা কবচ, তো এই জন্য দুর্গা কবচ এগুলো থাকে, কিংবা তন্ত্রোক্ত মতে কিছু কবচ থাকে, বৈদিক মতেও কিছু হয়, তন্ত্রোক্ত মতেও হয়। এবার দেখতে হবে যে আপনার জন্য কোনটা বেশি সুইটেবল, এক একটা জিনিস এক এক রকমভাবে করলে বেশি কার্যকরী হয়, তো সেটা বুঝে কিন্তু এগোতে হবে। আপনার ছক অনুযায়ী আপনার জন্য কোন জিনিসটা সব থেকে বেশি মানে কার্যকরী হবে সেটা দেখে সেইভাবে যদি প্রতিকার করা যায় মানে ফল পেতে বাধ্য, এটা আমি দেখেছি। ফল পাই না, হয় না, এটা কিন্তু মানে ভুল কথা, যে ভুল কথা ঠিক বলবো না, মানে ভুল নিয়মে চলার জন্য, আর কিছু না, ভুল নিয়ম ফলো করি বা ভুলভাবে প্রতিকারটা হয়। সঠিক ফলাফল পেতে হলে সঠিক পথ অবলম্বন করতে হবে, নির্দিষ্ট যে বিধান আছে সেটাকে মানতে হবে, একটা শৃঙ্খলার প্রয়োজন আছে, যেটা কিন্তু আপনারা ইউটিউব সার্চ করা যে জ্যোতিষীরা আপনাদের সাথে নানান মতামত শেয়ার করেন তাদের কাছে পাবেন না, বা গুগল সার্চ করে যারা আজকে জ্যোতিষী হয়েছেন তাদের ক্ষেত্রেও পাবেন না। এগুলো একদম শাস্ত্রীয় মতে এবং বংশ পরম্পরায় জ্যোতিষান্ন গৌরব এগুলোকে পেয়েছেন তার আগে যারা জ্যোতিষী ছিলেন, মানে তার বংশে যারা যারা ছিলেন তাদের কাছ থেকে। তারপরে এই যে মূল পড়ে না, শিকড় পড়ে না, এই শিকড়েরও কিন্তু তোলার নিয়ম আছে। মানে আমি যে কোনো শিকড়ে যে দোকানে গিয়ে কিনে নিয়ে চলে আসি সেগুলো কিন্তু হয় না, যে শিকড় পরবো তার আগের দিন, মানে যে দিনে পরবো তার আগের দিন কিন্তু একটা প্রদীপ জ্বালিয়ে সে একটা গাছের নিচে করতে হয়, তারপরে কিন্তু সেই শিকড় কিন্তু তোলা উচিত, একদমই থাকে, না হলে ওই জন্যই মানে শিকড় পরে অনেকে বলে ফল পায় না, এই কারণগুলোর জন্য, কারণ ওগুলো নিয়ম ফলো হয় না। এবং এই যে আগের আমাদের হাজার হাজার বছর আগে যখন জ্যোতিষশাস্ত্র রচিত হয়েছিল সমস্ত কিছুই কিন্তু বিজ্ঞানসম্মতভাবেই এই নিয়মগুলো প্রতিষ্ঠা করা হয়েছিল, এবং তাই সঠিকভাবে পালন করলে এখান থেকে আপনারা কিন্তু অবশ্যম্ভাবীভাবেই এই যেমন বাড়িতে যেমন যাদের ভৌতিক কিছু প্রবলেম হয় বা কিছু হয়, সেক্ষেত্রে সাথী নক্ষত্রের জল এটা কিন্তু বিরাট উপকারী। মানে কোন দিন সাথী নক্ষত্র থাকছে সেই দিনে যদি বৃষ্টি হয় সেই জলটা ধরে রেখে সেটা কিন্তু বিরাট কাজ আছে। তো এইরকম কিন্তু অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমরা জানি না। একদম, এবং জ্যোতিষান্ন গৌরব মানে সঠিক নিয়ম পালন, এবং আমাদের শাস্ত্রে যেমন বলা আছে হুবাহু সেভাবেই আপনাদের সমস্ত কাজ করে দেওয়া, তাই যারা যারা কাজ করাচ্ছেন প্রত্যেকেই ফল পাচ্ছেন। আপনার সমস্যা থাকলে আপনি নিশ্চয়ই ফল পাবেন, সত্য যোগাযোগ করুন, ভালো থাকুন, নমস্কার। নমস্কার।